হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি টু গো এডুকেশন। আমি আহসানুল হক। আজ আমি নবম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠের অধ্যায় 13 পৃথিবী ও মহাবিশ্ব নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে দেখে নেওয়া যাক এই অধ্যায়ে কি কি থাকছে। আমরা এই অধ্যায়ে মহাবিশ্বের তুলনায় পৃথিবীর বয়স নিয়ে আলোচনা করব এবং ভূতাত্ত্বিক সময়সীমার একটি চার্ট আমরা এখান থেকে শিখব। এরপর জীবাশ্ম এবং সময়ের প্রবাহের সাথে সাথে পৃথিবীর মধ্যে কি কি ধরনের পরিবর্তন হয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত জানবো এবং পৃথিবীর পৃষ্ঠের এবং বায়ুমণ্ডলের পরিবর্তন সম্পর্কেও জানবো এবং সবশেষে ভূতাত্ত্বিক সময়ের সঙ্গে পৃথিবীর জীবজগতে কি ধরনের পরিবর্তন হয়েছে সেগুলো জানার চেষ্টা করব। তো চলো, কোনো দেরি না করে মূল আলোচনায় চলে যাওয়া যাক। তাহলে প্রথমেই চলো জেনে নেওয়া যাক মহাবিশ্বের তুলনায় পৃথিবীর বয়স কত, তার সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা। মহাবিশ্ব এতই বিশাল এবং এতই বড় যে এটা সাধারণ মানুষের বোধগম্যতার বাইরের একটা ক্ষেত্র। আহ, বিভিন্ন বৈজ্ঞানিকদের তথ্য মতে সমগ্র মহাবিশ্ব আনুমানিক 13.8 বিলিয়ন বছর আগে বিগ ব্যাং নামক এক ধরনের ঘটনা থেকে শুরু হয়েছে। আর সামগ্রিক মহাবিশ্বের তুলনায় পৃথিবী নামক এই গ্রহটি অনেক নতুন বলা যায়, কারণ এটি তৈরি হয়েছিল প্রায় 4.6 বিলিয়ন বছর আগে। আর পৃথিবীর এই অশ্বমণ্ডল এবং এই পৃথিবীর যে ভৌতক রয়েছে এটি গঠিত হয়েছিল প্রায় 400 কোটি বছর বা 4 বিলিয়ন বছরের কিছু আগে। আর পৃথিবীর যে এই বয়সটি এটি বিজ্ঞানীরা বের করেছেন কিভাবে? এই বিজ্ঞানীরা আইসোটোপ ডেটিং নামে এক ধরনের পদ্ধতি ব্যবহার করেছেন, যার মাধ্যমে এই পৃথিবীর থাকা পাথর এবং খনিজের যে আইসোটোপ ক্ষয় তার আহ, উপর ভিত্তি করে বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং সেই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তারা একটি ধারণা করেছেন যে পৃথিবীটি প্রায় 4.6 বিলিয়ন বছর আগে গঠিত হয়েছে। তাহলে পৃথিবী এবং মহাবিশ্বের বয়স জেনে আমরা আসলে কি করব, আমাদের কেন এটা জানা প্রয়োজন? এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে পৃথিবী এবং মহাবিশ্বের বয়স যদি আমরা জানতে পারি বা জানতে চেষ্টা করি, তাহলে আসলে পৃথিবীর গঠন এবং কিভাবে পৃথিবীর সময়ের সাথে সাথে কিভাবে কি ধরনের পরিবর্তন ঘটেছে তা আমরা জানতে পারবো এবং পৃথিবী এবং মহাবিশ্বের সম্পর্কে আমাদের জ্ঞানও অনেক বৃদ্ধি পাবে। সেই জন্যই মূলত আমাদের এই পৃথিবীর এবং মহাবিশ্বের গঠন এবং বয়স ইত্যাদি নিয়ে আমাদের জানতে হবে এই চ্যাপ্টারে। চলো এরপর জেনে নিই আমরা ভূতাত্ত্বিক সময়সীমা সম্পর্কে। তোমাদের বইয়ে একটি ভূতাত্ত্বিক সময়সীমার চার্ট দেওয়া আছে, আমি চেষ্টা করব খুব বিস্তারিত ভাবে এই চার্টটি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তার আগে চলো আমরা এই ভূতাত্ত্বিক সময়সীমার বোঝার আগে বেশ কিছু ব্যাকগ্রাউন্ড জেনে নিই যে কেন আমাদের ভূতাত্ত্বিক সময়সীমাটা আসলে জানার প্রয়োজন। তোমরা এই রসায়ন বা আমাদের এই অনুসন্ধানী পাঠ বিজ্ঞানেরই আগের অধ্যায়গুলো জেনে এসছো যে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থের বা রাসায়নিক মৌলসমূহের বৈশিষ্ট্য, তাদের আহ রাসায়নিক ধর্ম ইত্যাদি জানার জন্য আমরা পর্যায় সারণী মুখস্থ করেছিলাম বা পর্যায় সারণী শিখেছিলাম। সেই পর্যায় সারণীর মাধ্যমেই প্রত্যেকটি রাসায়নিক পদার্থেরই বিভিন্ন ধরনের আমরা বৈশিষ্ট্য বা জানতে পারতাম। ঠিক তেমনি পৃথিবী কিন্তু অনেক আগেই তৈরি হয়েছে এবং মহাবিশ্ব তো তারও অনেক আগে তৈরি হয়েছে। এবং পৃথিবীর এই সামগ্রিক বয়সের মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের পরিবর্তন, সেগুলো আমরা যদি বুঝতে চাই তাহলে পৃথিবীর যে টোটাল বয়স সেগুলোর সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে। এই পৃথিবী আবি আহ, গঠন হওয়ার সময়কাল গুলো বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে বিভিন্ন তথ্যপত্রের উপর ভিত্তি করে। আর পৃথিবী যেহেতু তৈরি হয়েছিল অনেক বছর আগে, প্রায় আমরা ইতিমধ্যে বলে এসেছি যে 4.6 বিলিয়ন বছর আগে তৈরি হয়েছিল। তো এই এত বড় একটা সময়কে আসলে আমরা মানে থিওরিটিক্যালি কোনোভাবে প্রকাশ করতে পারি না। তো যাতে করে আমরা সহজেই বুঝতে পারি যে কখন কি ধরনের আহ পরিবর্তনের মধ্য দিয়ে পৃথিবী গিয়েছে, সেজন্য আমরা এই ধরনের ভূতাত্ত্বিক সময়সীমার চার্ট আমরা, অর্থাৎ পৃথিবীর সময় পরিমাপের ক্ষেত্রে আসলে মাস, বছর বা সপ্তাহ এই ধরনের একক দিয়ে আমরা আসলে পৃথিবীর বয়স হিসাব করতে পারি না, যেহেতু এটা অনেক 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 সময়ের একটা ব্যাপার।
অর্থাৎ পৃথিবীর এবং মহাবিশ্বের ইতিহাস এতই পুরানো যে এটাকে আসলে বয়স কিংবা মাস এগুলো দিয়ে পরিমাপ করা খুবই দুরূহ। এই জন্য আমরা যাতে সহজেই এই বিভিন্ন ধরনের ঘটনা আমরা শনাক্ত করতে পারি বিভিন্ন সময়ের, সেজন্য ভূতাত্ত্বিক সময়সীমা আমরা ব্যবহার করি। তাহলে ভূতাত্ত্বিক সময়সীমার যদি আমরা সংজ্ঞা দিতে চাই যে আসলে ভূতাত্ত্বিক সময়সীমার বলতে আসলে কি বোঝায়, বা ভূতাত্ত্বিক সময়সীমার চার্ট বলতে আসলে কি বোঝায়, তখন আমরা বলতে পারি যে পৃথিবীর সৃষ্টির পর থেকে বর্তমান কাল পর্যন্ত পৃথিবীতে ঘটে যাওয়া ভূতাত্ত্বিক, ভূপ্রাকৃতিক, জলবায়ুগত যে ঘটনা তথা জীবজগতের সৃষ্টি, বিবর্তন এবং ধ্বংসের ঘটনাবলীকে ধারাবাহিক ক্রম অনুসারে যদি আমরা সময় ভিত্তিক বিজ্ঞানসম্মতভাবে সাজাই, তাহলে যে চার্টটা পাওয়া যায় সেটাই হচ্ছে ভূতাত্ত্বিক সময় সারণী। আমরা এই ভূতাত্ত্বিক সময় সারণীর প্রত্যেকটি ধাপ আমরা বিস্তারিত জানব। ভূতাত্ত্বিক সময়সীমাকে মূলত চারটি ভাগে ভাগ করা হয়েছে, তবে মনে রাখবে যে এই চারটি একক এর মান সুনির্দিষ্ট নয়। পৃথিবীর গুরুত্বপূর্ণ ঘটনার উপর ভিত্তি করে কখনো কখনো অনেক বড়, আবার কখনো কখনো অনেক ছোট একক এখানে ব্যবহার করা হয়। যে চারটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে ভূতাত্ত্বিক সময়সীমাকে, সেগুলো হলো: প্রথমটি হচ্ছে কল্প বা ইয়ন, দ্বিতীয়টি হলো মহাযুগ বা ইরা, তৃতীয়টি হচ্ছে যুগ বা পিরিয়ড, এরপর হচ্ছে উপযোগ বা ইপোক। এখন আমরা ক্রমান্বয়ে এই চারটি ভাগের সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তাহলে চলো প্রথমত কল্প বা ইয়ন একক নিয়ে জানা যাক। কল্প বা ইয়ন হলো এই ভূতাত্ত্বিক সময় সীমা সারণীর সবচেয়ে বড় একক। এটি যদি আমরা ভূতাত্ত্বিক সময়সীমার প্রাচীনত্বের হিসাব থেকে বলার চেষ্টা করি, তাহলে যথাক্রমে হেডিয়ান, আর্কিয়ান, প্রোটোজাইক এবং ফেনোরিজাইক এই চারটি কল্প এর মধ্যে রয়েছে। তোমরা এই ভূতাত্ত্বিক সময়সীমার সারণী থেকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে ইয়ন এর মধ্যে হেডিয়ান, আর্কিয়ান, প্রোটোজোয়িক এবং ফেনেরোজোয়িক এই চারটি কল্প বা ইয়ন রয়েছে। এই প্রোটোজোয়িক ইয়ন হলো প্রায় 460 কোটি বছর আগে, এবং এর স্থায়িত্ব কাল প্রায় 400 কোটি বছর ছিল। অর্থাৎ এর আজ থেকে প্রায় 2500 মিলিয়ন বছর আগে এর সমাপ্তি ঘটে। এটাকে আবার ক্রিপ্টোজোয়িক ইয়ন বা ইজোয়িক নামেও অনেক সময় ডাকা হয়। আর ফেনোজোয়িক ইয়নের ক্ষেত্রে এটি শুরু হয়েছিল প্রায় আজ থেকে প্রায় 60 কোটি বছর আগে। আবার এটাকে আমরা পরবর্তীতে দেখব যে ফেনোজোয়িক ইয়নকে প্রায় তিনটি ইরাতে ভাগ করা হয়। তো আমরা এরাতে পরে আসতেছি। আমরা যেহেতু এখন ইয়ন নিয়ে কথা বলতেছি, তাহলে ইয়নের কথাগুলো আমরা শেষ করি। আর প্রোটোজোয়িক ইয়ন এবং ফেনোজোয়িক ইয়ন নিয়ে বললাম, এছাড়াও আরো দুইটি ইয়ন রয়েছে, সেগুলো হচ্ছে হেটিয়ান এবং আর্কিয়ান। এরপর রয়েছে মহাযুগ বা ইরা। এটি হলো ভূতাত্ত্বিক সময়সীমার দ্বিতীয় বৃহত্তম একক। এই মহাযুগ বা ইরা হলো ফেনোজোয়িক ইয়নের তিনটি ভাগ বা তিনটি অংশ। এই তিনটি অংশ নিয়ে হচ্ছে মহাযুগ বা ইরা গঠিত হয়েছে। আমরা যদি একটু পদাতিক সময়সীমার চার্টে যাই, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এই ইরা তিনটি ভাগে ভাগ হয়েছে ফেনোজোয়িক ইয়ন থেকে। আর সেগুলো হলো প্যালিজোয়িক, মেসোজোয়িক এবং সিনোজোয়িক। এই প্যালিজোয়িক আহ এরা এর সূচনা হয় আজ থেকে প্রায় 57 কোটি বা 5,700 মিলিয়ন বছর আগে, এবং সমাপ্তি হয় এখন থেকে প্রায় 22.5 কোটি বছর আগে। অর্থাৎ এটি দ্বিতীয় মহাযুগটির প্রথম উপরিভাগ, যার স্থায়িত্বকাল প্রায় 37.5 কোটি বছর। এই প্যালাইজোয়িক এরাকে আবার অনেক ধরনের ভাগে ভাগ করা হয়, সেটা আমরা পিরিয়ড হিসেবে জানবো। তৃতীয়ত হলো মেসোজোয়িক এরা। এই মেসোজোয়িক এরা বা এটার আরেক নাম হচ্ছে পরাজীবী কল্প। এর সূচনা হয় আজ থেকে প্রায় 24.5 কোটি বা 245 মিলিয়ন বছর আগে। এটিকেও আবার বিভিন্ন ধরনের পিরিয়ডে ভাগ করা যায়, সেটা আমরা যখন পিরিয়ড নিয়ে কথা বলবো তখন আমরা জানতে পারবো। তবে আপাতত দেখে রাখি যে মেসোজোয়িক ইরা যেটা রয়েছে সেটাকে আসলে তিনটি পিরিয়ডে ভাগ করা যায়, সেগুলো হচ্ছে ট্রায়াসিক, জোরাসিক এবং ক্রিটাসাস। এরপর এরপর হলো সিনোজোয়িক এরা। এই সিনোজোয়িক এরা হচ্ছে পৃথিবীর ইতিহাসে অন্তিম কল্প।
এর সূচনা হয় আজ থেকে প্রায় 6.5 কোটি বছর পূর্বে বা মেসোজোয়িক কল্পের একদম শেষ দিকে। এটিকেও আবার বেশ কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, তবে তোমাদের বইয়ে যে চার্টে যুক্ত করা হয়েছে সেখানে শুধুমাত্র কোয়াটারনারি পিরিয়ডের কথা উল্লেখ করা রয়েছে। তবে এই সিনোজোয়িক ইরার আরো কয়েকটি ভাগ রয়েছে, আরো একটি ভাগ রয়েছে, সেটি হলো টারশিয়ারি। এরপর আমরা যখন মহাযুগ পার করে আসলাম, এরপরে মহাযুগের যে ইরাগুলা রয়েছে সেগুলোকে আমরা বিভিন্ন ধরনের পিরিয়ডে ভাগ করে আসি, পিরিয়ডে ভাগ করি। মহাযুগের পরের এককটাই হলো পিরিয়ড। আমরা যদি মেসোজোয়িক মহাযুগকে আমরা তিনটি ভাগে ভাগ করি, যেমন দেখেছিলাম যে ট্রায়াসিক, জুরাসিক এবং ক্রিটেসাস, এই তিনটি ভাগই হচ্ছে এক একটা পিরিয়ড। আবার আমরা দেখেছিলাম যে পলিওজোয়িক এর বেশ কয়েকটি পিরিয়ড ছিল, তার মধ্যে একটা হচ্ছে ক্যাম্ব্রিয়ান, এবং সিনোজোয়িকেরও বেশ কয়েকটি পিরিয়ড ছিল, এর মধ্যে একটি হচ্ছে কোয়াটারনারিক এবং আরেকটি হচ্ছে টারশিয়ারি। এইগুলোর ব্যাপারে আমরা আরো বিস্তারিত জানবো এখন। তাহলে তো চলো এখন জেনে নিই যে উপযুগ বা ইপক কি আসলে। ইপক হচ্ছে এই যে পিরিয়ড বা কোয়াটারনারি, ক্রিটেসাস, জুরাসিক, ট্রায়াসিক যে পিরিয়ড গুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলোকে যখন আমরা আরো ছোট ছোট ভাগে ভাগ করব সেগুলোকে বলা হবে ইপক। অর্থাৎ যুগের পরবর্তী ছোট একক হচ্ছে উপযুগ বা ইপক। আমরা একটা উদাহরণ হিসেবে দেখতে পারি যে কোয়াটারনারি পিরিয়ড আমরা এখানে সিনোজেইক থেকে পেয়েছি। সেই কোয়াটারনারি পিরিয়ডকে আমরা মূলত দুইটি ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে হেলোসিন আর একটা হচ্ছে প্লেস্টোসিন। এই প্লিস্টোসিন এবং হেলোসিন এই দুইটি হচ্ছে একটি ইপোক বা উপযুগ। এই ইপোক বা উপযুগের মধ্যে আবার প্রত্যেকটি ইপোক বা উপযুগকে একটি নির্দিষ্ট পর্যায়ে ভাগ করা হয়েছে। অর্থাৎ যেমন এখানে দেখতে পাচ্ছ যে হেলোসিনকে আরো তিনটি ভাগে ভাগ করা যায়, সেগুলো হচ্ছে গ্রিনল্যান্ডিয়ান, নর্থ গ্রিপিয়ান এবং মেঘালয়ান। তোমরা এই চার্টে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ, এগুলো প্রত্যেকটি কিন্তু মিলিয়ন বছর এককে প্রকাশ করা হয়েছে। অর্থাৎ এখানে প্রত্যেকটি পর্ব ঠিক কত মিলিয়ন বছর আগে শুরু হয়েছিল তার একটা বিস্তারিত ধারণা এখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই ভূতাত্ত্বিক সময়সীমার যে চার্টটি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পেলিওজোয়িক ইরার একটি পিরিয়ড হচ্ছে ক্যাম্ব্রিয়ান। চলো আমরা একটু ক্যাম্ব্রিয়ান পিরিয়ড নিয়ে খুব অল্প কিছু তথ্যের মাধ্যমে এ সম্পর্কে জেনে নিই। এই ক্যাম্ব্রিয়ান পিরিয়ডটার প্রারম্ভিক কাল হলো প্যালিওজোয়িক এরা। প্যালিওজোয়িক এরা আছে, এর প্রায় শুরুর দিকটা ছিল হচ্ছে ক্যাম্ব্রিয়ান পিরিয়ড। এই ক্যাম্ব্রিয়ান পিরিয়ডের সূচনা হয় প্রায় আজ থেকে 57 কোটি বা 5,700 মিলিয়ন বছর পূর্বে, এবং এর সমাপ্তি ঘটে 4,700 কোটি বছর পূর্বে। অর্থাৎ এর বিস্তারকাল ছিল, অর্থাৎ ক্যাম্ব্রিয়ানের বিস্তারকাল ছিল প্রায় 10 কোটি বছর। এরপর আমরা যদি মেসোজোয়িক ইরার যে তিনটি পিরিয়ড রয়েছে, ক্রিটেসাস, জুরাসিক এবং ট্রায়াসিক, এগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই, তাহলে প্রথমে আসবে ট্রায়াসিক। এই ট্রায়াসিকটা হচ্ছে মেসোজোয়িক কল্পের প্রথম যুগ। এটার সূচনা হয় প্রায় 24.5 কোটি বছর আগে, এবং এর সমাপ্তি ঘটে 20.5 কোটি বছর আগে। অর্থাৎ এর মোট স্থায়িত্বকাল ছিল প্রায় 4 কোটি বছরের মতো। এরপরে আসে হচ্ছে জুরাসিক পিরিয়ড। এর সূচনাকাল প্রায় 20.5 কোটি বছর আগে, এবং এর স্থায়িত্ব হয় প্রায় 6 কোটি বছর। এর শেষ সীমা ছিল 14.5 কোটি বছর আগে। আমরা এরপর দেখতে পাচ্ছি যে ক্রিটেসাস পিরিয়ড। এই ক্রিটেসাস পিরিয়ডের সূচনাকাল ছিল জুরাসিক পিরিয়ডের শেষে, অর্থাৎ প্রায় 14.5 কোটি বছর আগে, এবং এই ক্রিটেসাস পিরিয়ডটি শেষ হয় 6.5 কোটি বছর আগে। অর্থাৎ এর স্থায়িত্ব কালও ছিল প্রায় 8 কোটি বছর। আর এই সিনোজোয়িক ইরার যে একটি পিরিয়ড এখানে দেখানো হয়েছে কোয়াটারনারিক, এছাড়াও আরো একটি পিরিয়ড রয়েছে, সেটি ছিল টারশিয়ারি পিরিয়ড। এই টারশিয়ারি পিরিয়ডটা ছিল কোয়াটারনারিক পিরিয়ডের আরো আগে, যেটা তোমাদের এই চার্টে দেখানো হয়নি। সেই টারশিয়ারি পিরিয়ডের সূচনা হয় মূলত এই সিনোজোয়িক ইরায়ের সূচনা করে, অর্থাৎ প্রায় 6.5 কোটি বছর আগে, এবং শেষ হয় প্রায় 0.2 কোটি বছর আগে। এর স্থায়িত্ব কাল প্রায় ছিল 6.3 কোটি বছর।
আর এই টারশিয়ারিকেও বেশ কিছু ইপোকে ভাগ করা হতো। তো সেগুলো আলোচনা কিন্তু তোমাদের এখানে নেই। এখন আমরা কথা বলবো এই কোয়াটারনারিক একক নিয়ে। এই কোয়াটারনারিক এককটা হচ্ছে সিনোজেইক একর ইরায়ের দ্বিতীয় পিরিয়ড, অর্থাৎ যখন টারশিয়ারি পিরিয়ড শেষ হয়ে যায় এরপরে কোয়াটারনারি পিরিয়ড শুরু হয়। আর এই কোয়াটারনারি পিরিয়ডটা হচ্ছে অপেক্ষাকৃত অনেক নতুন একটা যুগ পৃথিবীর তৈরি হওয়ার পর থেকে। কারণ কি? কারণ হচ্ছে এই যে কোয়াটারনারি যুগ এটি প্রায় শুরু হয় 0.2 কোটি বছর আগে, এবং বর্তমান যে সময় চলছে সেগুলো কিন্তু এই কোয়াটারনারি পিরিয়ডের অন্তর্ভুক্ত। আর এই কোয়াটারনারি পিরিয়ডের আমরা দেখতে পাচ্ছি যে দুটি ইপক রয়েছে, হেলোসিন এবং প্লিস্টোসিন। এই প্লিস্টোসিন ইপকের সূচনা হয়েছিল আজ থেকে প্রায় 16 লক্ষ বছর আগে, এবং শেষ হয় প্রায় 10,000 বছর আগে, এবং এর স্থায়িত্বকাল ছিল 5 লক্ষ বছরের মতো। এরপর আমরা দেখতে পাচ্ছি যে হোলোসিন ইপক, এই হোলোসিন ইপকের সূচনা হয় প্রায় 10,000 বছর আগে, এবং যা বর্তমানে চলছে। অর্থাৎ আমরা বর্তমানে কোয়াটারনারি পিরিয়ডের হোলোসিন ইপকের মধ্যে আছি। এই হলোসিন ইপকের মধ্যে আবার আমরা দেখতে পাচ্ছি তিনটা ভাগ, সেগুলোকে যথাক্রমে গ্রিনল্যান্ডিয়ান, নর্থ গ্রিপিয়ান এবং মেঘালয়ান বলে ডাকা হয়। এবং এই পর্যায়গুলোর মধ্যে মেঘালয়ান হচ্ছে অপেক্ষাকৃত নতুন পর্যায়। আশা করছি এই তথ্যগুলোর মাধ্যমে তোমরা ভূতাত্ত্বিক সময়সীমা সম্পর্কে বেশ অনেকটাই ধারণা পেয়েছো। পৃথিবীর ইতিহাসে ঘটে যাওয়া বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা দ্বারা একক একটি একক থেকে অন্য একটি একক পৃথক করা হয়। এই ধরনের বিশেষ বিশেষ কিছু ঘটনা রয়েছে, সেগুলোর মধ্যে হলো বিভিন্ন জীবের আবির্ভাব, এবং প্রাকৃতিক পরিবেশে বড় ধরনের কোনো একটি পরিবর্তন, অথবা পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে জীবের গণবিলুপ্তি। এইসব ঘটনাগুলোর মাধ্যমে আসলে বিভিন্ন সময়ের বা বিভিন্ন একককে পৃথক করা হয়। তোমরা যে ছবিটি দেখতে দেখতে পাচ্ছ, এই ছবিটিতে আসলে পৃথিবী সৃষ্টি থেকে এখন পর্যন্ত যে সময়, এই পুরো সময়টিকে একটা ঘড়ির 12 ঘন্টার সময় হিসেবে দেখানো হয়েছে। আমরা 4.6 বিলিয়ন বৎসরকে যদি ঘড়ির 12 ঘন্টা হিসেবে ধরে নিই, তাহলে মানুষ নামক যে প্রাণী আমরা আছি, তারা আসলে পৃথিবীতে এসেছি প্রায় মাত্র 2 সেকেন্ড আগে। অর্থাৎ পৃথিবীতে মানুষের আবির্ভাব হয়েছে পৃথিবীর সৃষ্টির খুবই খুবই অল্প সময়ে। অর্থাৎ পৃথিবীর সৃষ্টির, মানুষ সৃষ্টির বহু আগে পৃথিবীটা সৃষ্টি হয়েছিল। আমরা এই যে ঘড়ির মতো করে তোমাদের যে চিত্রটি দেওয়া হয়েছে, 12 ঘন্টার সময় এর মাধ্যমে বোঝানো হচ্ছে পৃথিবীর সামগ্রিক সময়টাকে, এইটা একটু বিস্তারিত ব্যাখ্যা এখন জানার চেষ্টা করব। দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে হেডিয়ান আহ যুগ থেকে আমাদের মূলত এখানে সময়টা শুরু। অর্থাৎ এটি প্রায় 4 বিলিয়ন বছর আগের কথা বলা হচ্ছে এখানে। এই 4 বিলিয়ন বছর আগে মূলত হচ্ছে অণুজীব সর্বপ্রথমে অস্তিত্ব ছিল পৃথিবীতে। এরপরে আর্কিয়ান ইয়ন পার হওয়ার পরে প্রায় 2 বিলিয়ন বছর আগে শুরু হয় প্রোটোজোয়িক ইয়ন। এই প্রোটোজোয়িক ইয়নের একদম শেষের দিকে বিভিন্ন ধরনের প্রাণী এবং স্থলজ উদ্ভিদ পৃথিবীতে জন্ম নেয়। এরপরে শুরু হয় ফেনোজোয়িক ইয়ন। এই ফেনোজোয়িক ইয়ন পৃথিবীতে প্রাণীর অস্তিত্ব প্রমাণে অনেক বড় একটি ভূমিকা পালন করে। এই ফেনোজোয়িক ইয়নে আমরা জানি আবার 3টি ভাগ করা হয়েছে, সেগুলো ছিল প্যালিওজোয়িক, মেসোজোয়িক এবং সিনোজোয়িক। তো এই প্যালিওজোয়িক, মেসোজোয়িক এবং সিনোজোয়িক, এই তিনটির মধ্যে আমরা প্রথমত আলোচনা করবো হচ্ছে মেসোজোয়িক নিয়ে। কারণ এই যুগে সর্বপ্রথম সপুষ্পক উদ্ভিদ পরিলক্ষিত হয়, এবং পাখি আকাশে ওড়ে। এটাই ছিল প্রথম যুগ যখন পাখি আকাশে ওড়া শুরু করে। এবং এই যে মেসোজোয়িক সময়টা, এই সময়ে বিভিন্ন ধরনের সরীসৃপ প্রাণী পৃথিবীতে বিচরণ করা শুরু করে। কিন্তু এই সময়ে, অর্থাৎ মেসোজোয়িক সময়ে, পৃথিবীর অধিকাংশ স্থানই কিন্তু সমুদ্রের নিচে ছিল। আর এই সময়ে পৃথিবীতে বিশাল বিশাল আকারের ডাইনোসরের অস্তিত্ব ছিল। কিন্তু এই মেসোজোয়িক এরার শেষের দিকে
বিভিন্ন ধরনের জলবায়ু চ্যালেঞ্জের কারণে, অর্থাৎ জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর বুক থেকে ডাইনোসর নামক যে প্রাণীটি সেটি নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। এবং এই মেসোজোইক এরার সময়ে উত্তর আমেরিকার নেভাডা পর্বের আহ উত্থান হয়েছিল। এরপর আসে সিনোজোয়িক আহ যুগ। এই সিনোজোয়িক যুগটি মেসোজোয়িক যুগ শেষ হওয়ার পরে শুরু হয়। এই সিনোজোয়িক যুগে বিভিন্ন ধরনের স্তন্যপায়ী প্রাণীদের আগমন আসলে পৃথিবীতে শুরু হয়, এবং এই সিনোজোয়িক যুগের একদম শেষে মানুষের আবির্ভাব হয় পৃথিবীতে। এই সিনোজোয়িক যুগের আগে পাখিদের মুখে কিন্তু দাঁত ছিল। প্রায় বেশিরভাগ পাখির মুখের মধ্যে বিভিন্ন ধরনের শেপের দাঁত দেখা যেত। কিন্তু এই যখন সিনোজোয়িক যুগটা শুরু হলো তখন কিন্তু পাখিদের মুখ থেকে দাঁতের বিলুপ্তি ঘটে, এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণী যারা ছিল তাদের বিভিন্ন ধরনের উন্নতি ঘটতে থাকে, এবং হিমালয় এবং আল্পস পর্বত তখন কিন্তু তৈরি হতে থাকে। তো আসলে এই যে তোমরা ঘড়ি দেখতে পাচ্ছ, এই ঘড়িময় চিত্রটির মাধ্যমে আসলে পৃথিবীতে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের আহ প্রাণী এবং বিভিন্ন ধরনের আহ, জীবজন্তুর আবির্ভাব, এবং কোন সময়ে উল্লেখযোগ্য কি কি ধরনের প্রাণীর অস্তিত্ব পৃথিবীতে ছিল তার একটা বিস্তারিত আহ ধারণা তোমরা এখান থেকে নিতে পারবে। এই ভূতাত্ত্বিক সময়সীমা গঠিত হওয়ার পেছনে বেশ অনেক ইতিহাস রয়েছে। এই ভূতাত্ত্বিক সময়সীমা আসলে পৃথিবীর প্রাচীন ইতিহাস জানার একটা পদ্ধতি বা একটা মাধ্যম। এটার গঠন শুরু হয় প্রায় 17 শতাব্দী থেকে। সে সময় একজন আহ ডেনিশ বিজ্ঞানী, তার নাম ছিল হচ্ছে নিকোলাস স্টোনো। তিনি একটি প্রস্তাবনা উপস্থাপন করেন, এবং তিনি প্রস্তাব করেন যে আমাদের পৃথিবীতে যে ধরনের পাথর দেখা যায়, এই পাথরের সবার বাইরের স্তরটা হচ্ছে নতুন, এবং ক্রমান্বয়ে যখন একটা পাথরের ভিতর দিকে যাওয়া যায় সেগুলোর বয়স তো বেশি থাকে, বেশি হতে থাকে। কারণ কি? কারণটি হচ্ছে, তিনি বলেন যে এই ধরনের যে পাললিক শিলা রয়েছে এই শিলাগুলোর বিভিন্ন সময় অবক্ষেপ জমা হয়, অর্থাৎ এর উপরে একটি আস্তরণের তৈরি হয় বিভিন্ন সময়ে সময়। এই আস্তরণগুলো যতই সময় যায়, এর উপর দিয়ে ধীরে 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 নতুন নতুন করে এক একটি আস্তরণ তৈরি হয়। এর উপর ভিত্তি করে উনি দাবি করেন যে কোন একটি পাললিক শিলার সবার বাইরের দিকটি হচ্ছে অপেক্ষাকৃত নতুন, এবং ভিতরের দিকে হচ্ছে অপেক্ষাকৃত অনেক আগের সময়কে নির্দেশ করে। অর্থাৎ যদি আমরা কোনো কারণে শিলাগুলোকে বিস্তারিত বিশ্লেষণ করতে পারি তাহলে পৃথিবীর বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারবো। তার যে এই দেওয়া সূত্রটা, অর্থাৎ বিজ্ঞানী নিকোলাস স্টোনো যে সূত্রটি দিয়েছিলেন, এই সূত্রটিকে তখন বলা হতো ল অফ সুপারপজিশন। বিজ্ঞানী নিকোলাস স্টোনোর দেওয়া এই ল অফ সুপারপজিশন পরবর্তীতে বিভিন্ন বিজ্ঞানীরা বা বিভিন্ন ভূতাত্ত্বিক বিশেষজ্ঞ যারা ছিলেন তারা এই থিওরিটির বিভিন্ন ধরনের পরিবর্তন পরিবর্তন করেন। এর মধ্যে 18 এবং 19 শতকের দিকে ইংলিশ ভূতত্ত্ববিদ উইলিয়াম স্মিথ এবং স্কটিশ ভূতত্ত্ববিদ চার্লস লায়েল এবং এরকম আরো বেশ কয়েকজন পৃথিবীর ইতিহাস ব্যাখ্যা করার জন্য বিভিন্ন ধরনের ফসিল বা জীবাশ্মের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা বলেন যে পৃথিবীর ইতিহাস বা পৃথিবীর বিভিন্ন বয়সের পৃথিবীর গঠন, পৃথিবীর অবস্থা জানার জন্য এই ধরনের ফসিল বা জীবাশ্মের গুরুত্ব অনেক বেশি। পরবর্তীকালে 20 শতাব্দীর শুরুর দিকে রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা আবিষ্কার হয়। আর পৃথিবীর বয়স সূক্ষ্মভাবে জানার জন্য এই রেডিও অ্যাক্টিভিটির গুরুত্ব অপরিসীম। বিভিন্ন ধরনের শিলা বা খনিজ বা জীবাশ্মের বয়স বের করার জন্য ইউরেনিয়াম, কার্বন, স্ট্রনশিয়াম ইত্যাদি মৌলের তেজস্ক্রিয় আইসোটোপের তেজস্ক্রিয়তা এবং রূপান্তর পর্যবেক্ষণ করা হয়, যার ফলে ক্রমাগত সংশোধন এবং নতুন নতুন তথ্য যুক্ত হয়ে ভূতাত্ত্বিক সময়সীমা বর্তমান রূপ ধারণ করেছে। কিন্তু বর্তমানে যে ভূতাত্ত্বিক সময়সীমার যে সারণী তোমরা দেখতে পাচ্ছ, এটি কিন্তু নির্ধারিত নয় বা নির্দিষ্ট নয় যে সারা জীবন এটি থাকবে, এভাবেই থাকবে। ভবিষ্যতে যদি আরো নতুন কোনো তথ্য পাওয়া যায় তাহলে কিন্তু এটা ভূতাত্ত্বিক সময়সীমার যে সারণী সেগুলো কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে। তোমরা স্ক্রিনে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম তার একটি সংক্ষিপ্ত রূপ দেখতে পাচ্ছ, যে উইলিয়াম স্মিথ এবং চার্লস লাইলের প্রস্তাবনা এবং তেজস্ক্রিয়তার অবদান এবং নতুন নতুন গবেষণা যে আমাদের ভূতাত্ত্বিক সময়সীমা যেটি রয়েছে সেগুলোর উপর প্রভাব ফেলে। এখন চলো জেনে নেওয়া যাক আসলে ভূতাত্ত্বিক সময়সীমার
গুরুত্বটা কি, বা আসলে এটার প্রয়োজনীয়তাটা কি? আমরা যদি আমার পৃথিবীতে মানুষ আসার আগে পৃথিবীটা কেমন ছিল, বা পৃথিবীর কোন সময়ে পৃথিবীতে কি ধরনের জীব বিচরণ করত বা কি ধরনের প্রাণী বিচরণ করতো সেগুলো যদি জানতে চাই, তাহলে আসলে এই ভৌতাত্ত্বিক সময়সীমার গুরুত্বটা অনেক বেশি, কারণ এর মাধ্যমে আমরা পৃথিবীর আগের পরিস্থিতি যে জানতে পারি আমরা। এছাড়াও পৃথিবীতে বিভিন্ন ধরনের জীবের বিবর্তন, জীবগুলো পৃথিবীতে ছিল এখন নেই, বিলুপ্ত হয়ে গেছে, এমন জীবের সম্পর্কেও কিন্তু আমরা জানতে পারি। বিভিন্ন ধরনের জীবাশ্মবিদ যারা রয়েছেন এবং ভূতত্ত্ববিদ যারা রয়েছেন, তারা কিন্তু গবেষণার জন্য বিভিন্ন ধরনের ইতিহাস বোঝার জন্য এই ভূতাত্ত্বিক সময়সীমার যে চার্ট গুলো রয়েছে সেগুলোর খুব ভালো ব্যবহার করে থাকেন। পৃথিবীর মোট বয়স সীমার বিভিন্ন সময়ে আসলে পৃথিবীর উপর থেকে আসলে বিভিন্ন ধরনের প্রাণী অস্তিত্ব বিলীন হয়ে গেছে, এবং ধীরে ধীরে কোনো কোনো নতুন নতুন প্রাণীও কিন্তু জন্ম নিয়েছে। তো বিলুপ্তি বলতে আসলে কোনো একটা প্রাণীর বা কোনো একটা জীবের তার সমগ্র প্রজাতি টোটালি ধ্বংস হয়ে যাওয়া বা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাওয়াকে বোঝায়। আমরা ইতিমধ্যে জেনেছি যে পৃথিবীতে এক সময় ডাইনোসর বাস করতো। ডাইনোসরেরই একটি জাত ছিল আসলে টিরেক্স। এরা কিন্তু পৃথিবী থেকে সেই অনেক আগেই বিলুপ্ত হয়ে গিয়েছে। ঠিক তেমনি আরো একটি ধরনের বাঘের জাত ছিল, সেগুলোকে বলা হতো সাবার টুথ টাইগার। এই বাঘগুলোর সামনের চোয়ালের দুটি দাঁত অনেক লম্বা ছিল। এই বাঘগুলো কিন্তু পৃথিবীর বুক থেকে বহু আগেই বিলীন হয়ে গিয়েছে। বর্তমান পৃথিবীতে কিন্তু এই ধরনের কোনো সাবার টুথ টাইগার পাওয়া যাবে না। পৃথিবীতে এখনো পর্যন্ত 5টি গণ বিলুপ্তি ঘটনা ঘটেছে। এখন থেকে প্রায় 6.6 কোটি বছর পূর্বে ক্রিটেশাস পলিওজোন বিলুপ্তির ঘটনা ঘটে। সে সময় পৃথিবী থেকে প্রায় ডাইনোসর সহ প্রায় 75% প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়, এবং এই বিলুপ্তির মাধ্যমে কিন্তু মেসোজোয়িক মহাযুগের সমাপ্তি ঘটে, এবং তারপরে শুরু হয় সিনোজোয়িক মহাযুগ। একদিকে যেমন বিভিন্ন ধরনের প্রাণীর বিলুপ্তি ঘটেছে পৃথিবী থেকে, ঠিক তার উল্টো ঘটনাও কিন্তু অনেক সময় ঘটেছে। আজ থেকে প্রায় 54 বছর, 54 কোটি বছর আগে পৃথিবীতে আহ প্রচুর নতুন প্রজাতি আবির্ভাব ঘটেছে। এই আবির্ভাবের এই ধারায় একসময় মানুষেরও পৃথিবীতে আগমন ঘটেছিল। আমরা ইতিমধ্যে বেশ কয়েকবার বলেছি যে পৃথিবীর বয়স নির্ধারণে এবং পৃথিবীর বিভিন্ন সময়ে কি কি ধরনের প্রাণী বিচরণ করতো এবং পৃথিবীতে কি কি ধরনের প্রাণী ছিল সেগুলো সম্পর্কে আসলে আমরা জানতে পারি বিভিন্ন ধরনের ফসিল বা জীবাশ্ম থেকে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে জীবাশ্ম বলতে আসলে কি বোঝায়, বা জীবাশ্ম জিনিস আসলে কি? জীবাশ্মটা হলো যে অতীতে যে বসবাস করেছে এমন যে প্রাণীগুলো রয়েছে বা উদ্ভিদগুলো রয়েছে, সেগুলোর দেহেও বা দেহের কোনো একটা অংশ যদি এখনো পর্যন্ত বিভিন্ন কারণে ওদের দৈহিক গঠন বা দৈহিক গঠনের একটা অংশ যদি অক্ষত থাকে, তাহলে সেগুলোকে আমরা বলি আসলে জীবাশ্ম। এই জীবাশ্ম শব্দটির ইংরেজি শব্দ হচ্ছে ফসিল। এই ফসিল শব্দটি আসছে ল্যাটিন শব্দ ফোসাস থেকে। এই ধরনের জীবাশ্ম আসলে কোন একটা প্রাণীর সমগ্র দেহের অংশ হতে পারে অথবা কোনো দেহের অংশ বিশেষ হতে পারে, যেমন হাড়, দাঁত, দেহের খোলস, এমনকি দেহের যে ছাঁচ বা অবক্ষেপ, তাও কিন্তু জীবাশ্মের অংশ। এবং এই সব জীবাশ্মগুলো অনেক ধরনের আকারেরও হতে পারে, একদম ছোট ছোট ব্যাকটেরিয়া থেকে শুরু করে বড় অনেক বড় প্রাণী ডাইনোসর, এই সবগুলোর কিন্তু জীবাশ্ম পৃথিবীতে এখনো পর্যন্ত পাওয়া গেছে। তবে কোনো একটা জীব যদি ফসিল হতে হয়, অর্থাৎ সে তার পৃথিবীতে যদি তার আহ জীবাশ্ম তৈরি করতে হয়, তাহলে প্রায় 10,000 বছর সময় অতিক্রম করতে হয়। এই 10,000 বছরের মধ্যে এই কোনো একটি প্রাণীর শারীরিক যে গঠন, তার মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক ক্রিয়ার মাধ্যমে তার জীবাশ্ম তৈরি হয়। অনেক সময় কোনো একটা প্রাণীর শরীরের যে অবয়ব, সেই অবয়বের ভিতরে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ ঢুকে গিয়ে একটি ছাঁচের মতো তৈরি করে বা একটি ফ্রেমের মতো তৈরি করে, এবং ওই ফ্রেম দেখে আমরা বুঝতে পারি যে এটি হচ্ছে ওই প্রাণীটির একটি দেহের অবয়ব। এই ধরনের অবয়ব কিন্তু আমরা জীবাশ্ম বলে থাকি। এগুলো মাটিতে বিভিন্ন ধরনের শিলার মধ্যে আমরা পেতে পারি। এছাড়াও আমরা একটু আগে বলেছিলাম যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ারও কিন্তু ফসিল পাওয়া গিয়েছে বা জীবাশ্ম পাওয়া গিয়েছে। এই বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার মধ্যে রয়েছে প্রায় 350 কোটি বছরের পুরনো একটি ব্যাকটেরিয়া যার নাম ছিল হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া।
এটি একটি এককোষী ব্যাকটেরিয়া ছিল। আর এটিকে আসলে স্টোমাটোলাইটিস বলে পরিচিত করানো হয়েছিল। এই ধরনের জীবাশ্ম আসলে বিভিন্ন ধরনের ভাগ রয়েছে বা বিভিন্ন ধরনের প্রকারভেদ রয়েছে। আমরা এখন বিভিন্ন আহ জীবাশ্মের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে জানার চেষ্টা করব। এই শত শত বছর কিংবা সরি হাজার হাজার বছর পূর্বে যে প্রাণীগুলো রয়েছে, সেই প্রাণীগুলো আসলে বর্তমানে কিভাবে আবিষ্কৃত হয় বা তাদের ফসিল গুলো কিভাবে পৃথিবীতে পাওয়া যায় তার একটু ধারণা কিন্তু তোমরা পাবা এই চিত্র দুটি লক্ষ্য করলে। তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে একটি ডায়নোসরের ফসিল বা জীবাশ্ম দেখা যাচ্ছে। এটি আসলে বিভিন্ন সময়ের আবর্তনে আহ বিভিন্ন ধরনের শিলায় পরিণত হয়েছে বা পাথরের কাঠামোতে পরিণত হয়েছে। এখন সেই পাথরের কাঠামো বা শিলার কাঠামো গুলার ধরন দেখে বা শেপ দেখে আমরা অনুমান করতে পারি যে এই ধরনের একটি প্রাণী পৃথিবীতে হয়তোবা 3500 4000 বছর পূর্বে পৃথিবীতে আবর্তন করত। স্ক্রিনে বাম দিকে তোমরা দেখতে পাচ্ছ যে একটি শামুক সদৃশ্য একটি প্রাণী, এটিও ফসিল হয়েছে, অর্থাৎ কমপক্ষে 10,000 বছর আগে এই ধরনের প্রাণী পৃথিবীতে অস্তিত্ব ছিল, যেগুলো পৃথিবীতে বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়ার কারণে সেগুলো একসময় এই ধরনের ফসিলে পরিণত হয়েছে। তো আমরা ইতিমধ্যে বলেছিলাম যে ফসিলের আসলে বিভিন্ন ধরনের ধরন হয়। চলো আমরা এবার বিভিন্ন ধরনের ফসিলের ধরন সম্পর্কে আমরা জেনে আসি। প্রথমেই যে জীবাশ্ম নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে বডি জীবাশ্ম বা বডি ফসিল। তোমরা এর নাম থেকে নিশ্চয়ই বুঝতে পারতেছো যে যেসব জীবাশ্ম বা যেসব জীবের জীবাশ্ম আংশিক বা সম্পূর্ণ জীবাশ্ম আকারে পাওয়া যায় সেগুলোকে আমরা আসলে বডি জীবাশ্ম বলি। যেমন আমরা যদি কোনো একটা বরফে কোনো আদি মানুষের মৃতদেহ পাই, কিংবা কোনো একটা প্রাণীর মৃতদেহ পাই, কিংবা গাছের আটা বা বিভিন্ন ধরনের কোষে আটকে পড়া বিভিন্ন প্রাণীর আহ বা পতঙ্গের সম্পূর্ণ বডি পাই, তাহলে আমরা এগুলোকে বলতে পারবো যে বডি জীবাশ্ম। এই ধরনের ছোট ছোট প্রাণীগুলো অনেক সময় বিভিন্ন ধরনের গাছের আটার সাথে আটকে গিয়ে এক এক সময় তা এম্বারে পরিণত হয়, এবং এই এম্বারের মাঝে যে প্রাণীগুলো আটকে পড়ে সেগুলো আসলে তাদের দেহের গঠন হাজার হাজার বছর ধরেও অক্ষত রাখতে পারে। এরপর আমরা যে ধরনের জীবাশ্মের সাথে পরিচিত হব সেটি হচ্ছে মোল্ড বা কাস্ট জীবাশ্ম। এই মোল্ড বা কাস্ট জীবাশ্ম আসলে আহ কোন একটা জীবের দেহের অবশেষ অংশ বা অবক্ষেপে চাপা পড়ে এবং একসময় তা পাললিক শিলায় পরিণত হয়। পরবর্তীকালে ওই জীবটি ওই পাললিক শিলার মধ্যে থেকে সরে গেলেও তার শরীরের একটা অবয়ব বা একটা ছাপ আমরা ওই শিলা থেকে দেখতে পাই। এগুলোকে বলা হয় মোল্ড বা ছাঁচ। আমরা যদি এই মোল্ড গুলোকে ভিতরে কোনো একটা পদার্থ দিয়ে পূর্ণ করি, তাহলে অবয়ব যা দেখতে যে আগে যে প্রাণীটা ছিল সেই প্রাণীর মতোই একটা প্রাণী এখান থেকে তৈরি করা সম্ভব, অর্থাৎ ওই প্রাণীর একটি অবয়ব তৈরি করা সম্ভব। এরপর আমরা যে জীবাশ্মটি সম্পর্কে জানার চেষ্টা করবো সেটি হচ্ছে ট্রেস জীবাশ্ম। আমরা ট্রেস শব্দটি থেকে কিন্তু অনেক কিছু আইডিয়া করতে পারতেছি। ট্রেস বলতে আমরা কি বলছি? আমরা সাধারণত ট্রেস বলতে কোনো কিছু ছাপ বা কোনো কিছু এ, অস্তিত্ব বোঝানোর জন্য আমরা এই ওয়ার্ডটা ব্যবহার করি, ট্রেস। আর ট্রেস জীবাশ্ম মূলত বলতে বোঝায় যে বিভিন্ন সময়ে বিভিন্ন শিলায় মানে অনেক ধরনের প্রাণীর পায়ের ছাপ, তারপরে চলাচলের জন্য যে ধরনের গর্তের সৃষ্টি হয়েছিল সেসব গর্ত, বাসা, এই ধরনের বিষয়গুলো দেখে আমরা যখন কোনো একটা প্রাণীর অস্তিত্ব নিয়ে বুঝতে পারি, তখন সেই ধরনের জীবাশ্মগুলোকে আসলে বলা হয় হচ্ছে ট্রেস জীবাশ্ম। তোমরা ডান দিকে একটি চিত্র দেখতে পাচ্ছ, এটা ছিল আসলে জুরাসিক যুগের দিকে আসলে বিভিন্ন ধরনের ডাইনোসর ছিল পৃথিবীতে আমরা জানি। সেই একটি ডাইনোসরের পায়ের ছাপ ছিল এরকম, এটিকে বলা হচ্ছে আসলে ট্রেস জীবাশ্ম। এরপর যে জীবাশ্ম সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে পারমিনালাইজড জীবাশ্ম। এখানে পারমিনালাইজড জীবাশ্ম আহ, শব্দটির মধ্যে একটা শব্দ তোমরা খুব পরিচিত শব্দ তোমাদের জন্য, সেটা হচ্ছে মিনারেল। এই মিনারেল থেকে আমরা বুঝতে পারতেছি যে কোনো একটা মৃতদেহের আহ পৃথিবীতে কোনো একটা মৃতদেহের যে শক্ত অংশ, এর ভিতরে ছোট ছোট ফাঁকা স্থান বা ছিদ্র গুলো যদি কোনো একটা খনিজ দ্বারা পরিণত হয়ে যায় বা পূর্ণ হয়ে যায়, এবং
ওই খনিজগুলো জীবটির ভিতরে গিয়ে তার দেহে আকার এবং আকৃতি যদি সংরক্ষণ করে, তাহলে সেই যে জীবাশ্মটা হবে সেটি হবে পারমিনারালাইজড জীবাশ্ম। তোমরা ডান দিকে একটি চিত্র দেখতে পাচ্ছ, এখানে দেখতে মনে হচ্ছে অনেকটা একটা গাছের গুড়ি বা গাছের অংশ বিশেষ বলে মনে হচ্ছে। আসলে এটি হাজার হাজার বছর পূর্বে একটি গাছ, ওই গাছটি ধীরে ধীরে জীবাশ্মে পরিণত হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে এই গাছের যে বডিটা ছিল, সেই বডির ভিতরে বিভিন্ন ধরনের খনিজ ভিতরে গিয়ে তার গাছের যে শেপটি ছিল, সেই শেপ তারা ধরে রেখেছে, এবং একসময় এটা পাল পাথরের মতো একটি শিলায় পরিণত হয়েছে। তো এই ধরনের জীবাশ্মগুলোকে সাধারণত বলা হয় পারমিনারালাইজড জীবাশ্ম। তাহলে আমরা বুঝতে পারছি যে এই ধরনের শিলার মাধ্যমে আসলে অতীতে পৃথিবীর অবস্থাটা কেমন ছিল আমরা তার একটা ধারণা পেতে পারি, এবং অতীতে পৃথিবীর পরিবেশটা কেমন ছিল তারও একটা ধারণা পেতে পারি। এখন ধরে নাও যে তুমি একটা সমুদ্র থেকে দূরে কোথাও তুমি মাটির মধ্যে বা কোনো একটা আহ পাথরের মধ্যে সামুদ্রিক কোনো একটা জীবাশ্ম পেলে, তাহলে তুমি কিন্তু এই এই জীবাশ্ম দেখে তুমি প্রমাণ করতে পারবে যে যদিও সমুদ্র থেকে দূরে কোনো স্থান, তবে কোনো না কোনো সময় হয়তো এখানে একটা সমুদ্রের অস্তিত্ব ছিল। এভাবে আমরা কোনো একটি আহ জীবাশ্মর অস্তিত্ব থেকে আমরা বিভিন্ন ধরনের তথ্যের ধারণা করতে পারি। বাংলাদেশের সিলেট অঞ্চলের টেকেরঘাট এলাকায় বেশ কিছু পাললিক শিলা পাওয়া গিয়েছিল, এবং ওই ধরনের পাললিক শিলাগুলো বিভিন্ন ধরনের জলজ প্রাণীর অস্তিত্বের প্রমাণ দিয়েছিল। এবং ওই জলজ প্রাণীর অস্তিত্ব থেকে আমরা বুঝতে পারি যে বাংলাদেশের যে বর্তমানে সিলেটের টেকেরঘাট, এই এলাকাটি হয়তোবা কোনো এক সময় বিভিন্ন ধরনের জলভূমি ছিল, অথবা বড় একটি সাগরের অংশ থাকতে পারে। এই আইডিয়া গুলো কিন্তু আমরা এই বিভিন্ন ধরনের জীবাশ্ম থেকে করতে পারতেছি। এখন আমরা চলো জেনে নিই সময়ের প্রবাহের সাথে সাথে পৃথিবীর পরিবর্তনটা আসলে কিভাবে হয়েছিল। আমরা ইতিমধ্যেই বলেছি যে আসলে পৃথিবীর যে এক্সাক্ট বয়সটা আসলে অনুমান করা সম্ভব না হলেও পৃথিবীতে পাওয়া বিভিন্ন ধরনের শিলা এবং ফসিল থেকে আমরা পৃথিবীর বয়সটা অনুমান করতে পারি। সেই রকম একটি অনুমান হচ্ছে যে পৃথিবীটা তৈরি হয়েছিল প্রায় 460 কোটি বছর আগে, এবং এই 460 কোটি বছর আগে তৈরি হওয়া পৃথিবীতে প্রথম যে দুইটা পরিবর্তন ঘটে তা ছিল যে পৃথিবী পৃষ্ঠের পরিবর্তন এবং পৃথিবীর বায়ুমণ্ডলের তৈরি এবং পরিবর্তন। অর্থাৎ পৃথিবীর সৃষ্টির শুরুতেই কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডল ছিল না। আমরা যে বায়ুমণ্ডল বর্তমানে আহ দেখতে পাই, অথবা আমরা যে বায়ুমণ্ডল থেকে বিভিন্ন ধরনের গ্যাস সংগ্রহ করি বা অক্সিজেন গ্রহণ করি, এই বায়ুমণ্ডলও কিন্তু পৃথিবীর সৃষ্টির শুরুতে এরকম ছিল না। সেগুলো কিন্তু ধীরে ধীরে বিভিন্ন ধরনের পরিবর্তনের মাধ্যমে দিয়ে যাওয়ার পরে বর্তমান সময়ে যেরকম আমরা অক্সিজেন যুক্ত বায়ুমণ্ডল পাচ্ছি, সেটা তৈরি হয়েছে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে যদিও পৃথিবী অনেক আগে তৈরি হয়েছে, এবং পৃথিবীটা কিন্তু বিভিন্ন ধরনের পরিবর্তন এবং পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছে। আর এই ধরনের বিভিন্ন ধরনের পরিবর্তনের কারণে এবং বায়ুমণ্ডলের উৎপত্তি হওয়ার কারণে আসলে পৃথিবীতে জীবজগতেরও বেশ কিছু পরিবর্তন ঘটেছে। আমরা এখন এই পৃথিবীতে এই জীবজগতের পরিবর্তনটা আসলে কিভাবে হয়েছে, এবং পৃথিবীর পৃষ্ঠে পরিবর্তন বা পৃথিবীর বায়ুমণ্ডলের পরিবর্তন কিভাবে হয়েছে, সেগুলো নিয়ে একটু বিস্তারিত জানার জন্য আহ সামনে এগোবো। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে পৃথিবীতে প্রায় 460 কোটি বছর পূর্বে পৃথিবী যেহেতু আমরা জানি যে তৈরি হয়েছিল, সেই সময়টা থেকে প্রায় 57 কোটি বছর পূর্ব পর্যন্ত সময়টাকে বলা হয় হচ্ছে প্রাক ক্যাম্ব্রিয়ান সময়। এই প্রাক ক্যাম্ব্রিয়ান সময়সীমার আহ 85% সময় হচ্ছে এই টোটাল সময়সীমার অন্তর্ভুক্ত। অর্থাৎ পৃথিবী সৃষ্টির আজ পর্যন্ত যে যে সময়টা রয়েছে তার মধ্যে 85% সময় কিন্তু প্রাক ক্যাম্ব্রিয়ান সময় বলে আমরা চিহ্নিত করি। এই প্রাক্কেম্ব্রিয়ান সময়কে আমরা অনেক ভাগে ভাগ করেছি। সেগুলোকে কি? সেগুলো ছিল হেডিয়ান, আর্কিয়ান, প্রোটোজোয়িক ইয়ান এবং আহ প্রোটোজোয়িক ইয়ান বা কল্পে ভাগ করা হয়েছিল। এর মধ্যে হেডিয়ান ছিল সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে কম সময়ের বিস্তৃত সময়, যেটা 460 কোটি বছর পূর্ব থেকে প্রায় 400 কোটি পর্যন্ত এদের বিস্তৃতিকাল ছিল। এবং এই হেডিয়ান সময়ে পৃথিবীটা সম্পূর্ণ গঠন হয়নি, এবং এই পৃথিবীর গঠন প্রক্রিয়া তখন চলমান ছিল। এবং তখন পৃথিবীটা প্রাণ ধারণের জন্য আসলে আহ অনুকূল ছিল না। পৃথিবীতে তখন মহাবিশ্বের বিভিন্ন অংশ থেকে গ্রহাণু, গ্রহাণুপুঞ্জ কিংবা উল্কা, এগুলো কিন্তু আশ্রে আশ্রে পৃথিবীতে পড়তো।
এই এইগুলো আছড়ে পড়ার জন্য পৃথিবীতে কিন্তু তখন বড় বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছিল। আর যখন এরকম পৃথিবীটা ছিল, তখন কিন্তু পৃথিবীতে অক্সিজেন গ্যাসের আধিক্য তেমন ছিল না। তখন হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসই কিন্তু পৃথিবীতে বেশি ছিল। আর এই হেডিয়ান কল্পের শেষ দিকে মূলত বিভিন্ন ধরনের মহাসাগর এবং সাগর তৈরি হতে শুরু করে, এবং পৃথিবীতে যে খনিজগুলা পাওয়া যায় বা শিলাগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু এই সময়ই তৈরি হওয়া শুরু হয়। এই হেডিয়ানের পরে কিন্তু শুরু হয়ে হচ্ছে আর্কিয়ান আর্কিয়ান আহ, এরা বা আর্কিয়ান ইয়ন। এই আর্কিয়ান ইয়ন আহ, শুরু হয় 400 কোটি বছর পূর্ব থেকে প্রায় 250 কোটি বছর পূর্ব পর্যন্ত, অর্থাৎ প্রায় 150 কোটি বছর পর্যন্ত ছিল আর্কিয়ান ইয়ন। এই আহ, এই ইয়নে সর্বপ্রথম মহাদেশগুলো গঠিত হয় এবং পৃথিবীটা মানে প্রাণ ধারণ করার মতো উপযুক্ত হয়ে ওঠে, অর্থাৎ পৃথিবীটা বসবাসের মতো উপযোগী হয়ে ওঠে। এ সময় পাললিক শিলাগুলো কিন্তু তৈরি হয়, এবং এই সময়কার বেশ কিছু শিলা কিন্তু ইতিমধ্যে পৃথিবীতে ফসিল হিসেবে আবিষ্কৃত হয়েছে। আমরা ইতিমধ্যে বলেছি যে পৃথিবী যখন তৈরি হয় তার শুরুতেই কিন্তু পৃথিবী প্রাণীদের বসবাসযোগ্য ছিল না, কিংবা পৃথিবী বায়ুমণ্ডলও ছিল না। ধীরে ধীরে যখন বায়ুমণ্ডল গুলা তৈরি হয় এবং বায়ুমণ্ডলের ডিগিয়াথিং নামক এক ধরনের প্রক্রিয়া আসলে তখন চলে, এবং পৃথিবীর যে অশ্বমণ্ডল সেখান থেকে জলীয় বাষ্প, সালফার এবং নাইট্রোজেন সহ বেশ কিছু গ্যাস বের হয়ে এসে এখানে একটা বায়ুমণ্ডলের তৈরি হয়। পরবর্তীতে কালে দেখা যায় যে এক ধরনের ব্যাকটেরিয়া, যেটা হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া, এই সায়ানো ব্যাকটেরিয়া গুলো তখন সালোক সংশ্লেষণ তৈরি করে, এবং সালোক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেনের উৎপত্তি ঘটে। এবং দিন দিন দেখা যায় যে বিভিন্ন ধরনের উদ্ভিদের বৃদ্ধি ঘটতে থাকে, এবং রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে এই পৃথিবীতে একটি আহ অক্সিজেনের আধিক্য তৈরি হয়। এবং এরপরে তৈরি হয় হচ্ছে পৃথিবীর ওজোন স্তর। আমরা জানি যে ওজোন স্তরটা কি করে। ওজোন স্তরটি হচ্ছে সূর্যের যে ক্ষতিকারক রশ্মি আছে সেগুলো থেকে আহ আমাদেরকে রক্ষা করে। যেহেতু ওজোন স্তরটি তৈরি হয় তখন আসলে পৃথিবীটি আসলে আরো বেশি প্রাণ ধারণের উপযুক্ত হয়ে ওঠে, এবং ধীরে ধীরে দেখা যাচ্ছে বিভিন্ন প্রজাতির প্রাণীর সংখ্যাও কিন্তু পৃথিবীতে বাড়তে থাকে এবং তাদের বিচরণ এবং বিকাশ ঘটতে থাকে। আর পৃথিবীতে আসলে পানি সর্বপ্রথম কিভাবে আসছে বা পৃথিবীতে পানির অস্তিত্ব কিভাবে হলো তা নিয়ে বিভিন্ন মতবাদ থাকলেও একটি প্রধান এস্টাবলিশ মতবাদগুলোর মধ্যে একটি হচ্ছে যে আসলে পৃথিবীতে ধূমকেতুর আঘাতে সর্বপ্রথম পৃথিবীতে পানির উৎস তৈরি হয়। পৃথিবীর শিলাগুলোকেও কিন্তু তারা বিজ্ঞানীরা পরীক্ষা করেছিলেন। এই পৃথিবীর বিভিন্ন ধরনের শিলা পরীক্ষা করার মাধ্যমে তারা বুঝতে পারেন যে পৃথিবীর যে গৌরমণ্ডল রয়েছে তাতে উচ্চ চাপ এবং তাপে গলিত শিলার সঙ্গে পানি রয়েছে। এবং এই যে পানি সেগুলো কিন্তু ভূপৃষ্ঠের উপরে পানির তুলনায় অনেক অনেক বেশি পরিমাণ পানি পৃথিবীর ভূমণ্ডলের ভিতরের দিকে অবস্থান করে। আমরা ইতিমধ্যে বলেছি যে পৃথিবীর এই যে বড় একটি সময়ের ঘটনা প্রবাহ, এই ঘটনা প্রবাহের মধ্যে পৃথিবীতে কিন্তু অনেক প্রাণী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে এবং অনেক নতুন নতুন প্রাণীর আগমন ঘটেছে। এই চিত্রের মাধ্যমে তোমরা একটি ধারণা পেতে পারো যে পৃথিবীর সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন প্রাণীর সৃষ্টি এবং তাদের বিবর্তন নিয়ে একটি স্পষ্ট ধারণা কিন্তু আমরা এখান থেকে পেতে পারি। পেট্রোটের দিকে তোমরা যদি ভালো করে তাকাও তাহলে আসলে বুঝতে পারবে যে আসলে বিলিয়ন বিলিয়ন বছর পূর্বে প্রথমত সূর্যের সৃষ্টি হয়েছিল আমাদের যে ইউনিভার্সটা রয়েছে এর মধ্যে। তো এই সূর্যের সৃষ্টি হওয়ার পরে অনেক পরে মূলত হচ্ছে পৃথিবীর সৃষ্টি হয়, এবং পৃথিবীর যে একটি উপগ্রহ চাঁদ এর সৃষ্টি হয়। এবং পৃথিবী সৃষ্টির অনেক অনেক বছর পরে আসলে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া এবং বায়ুমণ্ডল তৈরি হতে থাকে। এই বায়ুমণ্ডলের সাথে যে গ্যাসগুলো রয়েছে বায়ুমণ্ডলে সেগুলোর সাথে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিক্রিয়া করে করে বাতাসে অক্সিজেনের আহ ওরা প্রবাহ ঘটায়, এবং ধীরে ধীরে বিভিন্ন বিভিন্ন গাছপালা জন্মানোর কারণে এই অক্সিজেনের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকে এবং বায়ুমণ্ডলে একটা ভালো পরিমাণে অক্সিজেনের আধিক্য ঘটে। এরপর আমরা জানতে পারি আসলে বিভিন্ন ধরনের ইউক্যারিওটিক কোষ এবং ব্যাকটেরিয়া পৃথিবীতে আসলে জন্মানো শুরু করে। সেগুলোর মধ্যে
আমরা জানি যে ফসিলও পৃথিবীতে আবিষ্কৃত হয়েছিল। এরপর বিভিন্ন ধরনের ফানজাই, কোরাল এবং বিভিন্ন ধরনের পূর্ণাঙ্গ গাছপালা এর উৎপত্তি ঘটে পৃথিবীতে, এবং বিভিন্ন ধরনের প্রাণীর আহ বিচরণ কিন্তু পৃথিবীতে হয়। তবে জলজ থেকে স্থলজ আবাসস্থলে রূপান্তরের ফলে গাছপালা এবং প্রাণীদের দ্বারা স্থলভাগ পরিপূর্ণ হয়ে গেছে। যদিও প্রথমত পৃথিবীটার বেশিরভাগ অংশই পানির নিচেই আহ ডুবন্ত ছিল। পৃথিবীতে যে উল্লেখযোগ্য পরিবর্তনগুলো হয়েছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য পরিবর্তন ছিল মেসোজোয়িক যুগে সরীসৃপ প্রাণীর আহ উত্থান, অর্থাৎ ডাইনোসর যুগটার কথা বলা হচ্ছে এখানে। আহ ডাইনোসর যুগে ডাইনোসর সহ আরো বেশ কিছু সরীসৃপ প্রাণী সেগুলো পৃথিবীতে বিচরণ করেছিল। ডাইনোসর যখন পৃথিবী থেকে বিলুপ্তি হয়ে যায় বিভিন্ন ধরনের প্রাকৃতিক ঘটনার কারণে, তখন বিভিন্ন ধরনের স্তন্যপায়ী প্রাণীর পৃথিবীতে আগমন ঘটে এবং পৃথিবীতে একটি নতুন যুগ তারা সূচনা করে। এই স্তন্যপায়ী প্রাণীগুলো পৃথিবীর অন্যান্য বিভিন্ন ধরনের ঘটনা এবং বাসস্থানের সঙ্গে, অন্যান্য প্রাণী বাসস্থানের সাথে তারাও কিন্তু খাপ খাইয়ে নেয় এবং নিজেদের বিকাশ ঘটায়। এবং এরই সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের জীব এবং আহ তাদের পরিবেশ সেই সম্পর্কে কিন্তু আমরা পৃথিবীর ইতিহাস, এই ভূতাত্ত্বিক সময়ের ইতিহাস থেকে আমরা জানতে পারি। এছাড়াও পৃথিবীর যে ইতিহাস এবং বিভিন্ন সময় যে ঘটনাগুলো ঘটে গেছে সেগুলো যদি আমরা এই চিত্রগুলো থেকে জানতে পারি তাহলে কি হবে, তাহলে আমরা মহাবিশ্বে যে আমাদের অবস্থানটা কিভাবে আসছে এই পর্যন্ত ধীরে ধীরে সেগুলো আমরা কিন্তু বুঝতে পারবো, এবং আমরা এই গ্রহের প্রতি একটা দায়বদ্ধতা আমাদের মধ্যে তৈরি হবে, বা মানুষের যে এই গ্রহটাকে টিকিয়ে রাখার জন্য, অর্থাৎ মানুষের যে পৃথিবী থেকে বিলীন হয়ে যেতে না যায় সেগুলোর জন্য আমরা যে নিজস্ব কিছু দায়িত্ব রয়েছে সেগুলো আমাদেরকে কিন্তু বোঝাতে সাহায্য করে এই ধরনের ভূতাত্ত্বিক সময়ে যে চার্টগুলো রয়েছে সেগুলো। এরই মধ্যে দিয়ে আমাদের এই অধ্যায় 13, এই অধ্যায়ের আমাদের বিস্তারিত আলোচনা এখানে শেষ হলো। আশা করি তোমাদের এই ক্লাসটির মাধ্যমে তোমরা অনেক উপকৃত হয়েছো। এরপরে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো কিছু জানার থাকে, বা আমরা যদি এই চ্যাপ্টারে কোনো কিছু বাদ দিয়ে থাকি ভুলক্রমে, তাহলে অবশ্যই তোমাদের কমেন্ট বক্স খোলা থাকবে, তোমরা সেখানে জানাতে পারবে। তাহলে চলো আমরা এই চ্যাপ্টারটিকে একবার দেখে আসি আজকে আমরা কি কি পড়ে আসলাম এই চ্যাপ্টারে। আমাদের এই পৃথিবী এবং মহাবিশ্ব চ্যাপ্টারে আমরা অনেক কিছু জানার চেষ্টা করেছি। তার মধ্যে পৃথিবীর বয়স কত, মহাবিশ্বের বয়স কত সেগুলো জানার চেষ্টা করেছি, এবং পৃথিবীর যে বয়সের বিবর্তন সেটা আমরা ভূতাত্ত্বিক সময়সীমার চার্ট যেটা এই বই দেওয়া আছে সেটা থেকে আমরা জানার চেষ্টা করেছি। এই ভূতাত্ত্বিক সময়সীমার চার্টে বিভিন্ন ধরনের শ্রেণী বিভাগ ছিল, 4টি মূল শ্রেণী বিভাগ বা ভাগ ছিল, সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি। এরপর আমরা পৃথিবীর যে সময় সৃষ্টি হওয়ার পর থেকে সমগ্র সময়টাকে একটা 12 ঘন্টার ঘড়ির মাধ্যমে প্রকাশ করে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে পৃথিবীতে মানুষ খুব রিসেন্টলি বা মাত্র 2 মিলিয়ন বছর পূর্বে পৃথিবীতে এসেছে মাত্র। আর ডাইনোসর নামক যে 200 মিলিয়ন বছর পূর্বে পৃথিবীতে এসেছে। আর অপরদিকে ডাইনোসর বা এই ধরনের প্রাণী আরো আগে পৃথিবীতে এসেছিল তারও একটা ধারণা কিন্তু আমরা এই চার্টগুলো থেকে পেতে পারি। এরপর আমরা দেখেছি যে পৃথিবী আসলে বিভিন্ন সময়ে বিভিন্ন ভূতাত্ত্বিক গঠন বা পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছে, এবং এই পরিবর্তনগুলোর সময় পৃথিবীর গঠনটা কিরকম ছিল সেগুলো সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করেছি। এবং এটাও জেনেছি যে পৃথিবীতে বিভিন্ন সময়ে বিভিন্ন গণের বিলুপ্তি ঘটেছে, অর্থাৎ বিভিন্ন প্রজাতি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, যেমন ডাইনোসর নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। তারপরে আমরা বিভিন্ন ধরনের সাবারটুথ টাইগার নিশ্চিহ্নের ব্যাপারে আমরা জানতে পেরেছি। এছাড়া আরো বেশ কিছু প্রাণীর পৃথিবীতে আগমনও ঘটেছে। এই ধারণাগুলো আমরা পেয়েছিলাম বিভিন্ন ধরনের ফসিল বা জীবাশ্ম থেকে। এই জীবাশ্মগুলো আসলে কিভাবে তৈরি হয় সেগুলো আমরা বিস্তারিত ব্যাখ্যা করেছিলাম। জীবাশ্মের বেশ কিছু উদাহরণ আমরা দেখেছি, এবং জীবাশ্মগুলোর ধরন আমরা ব্যাখ্যা করেছি যে বডি জীবাশ্ম, মোল্ড এবং কাস্ট জীবাশ্ম কি, ট্রেস জীবাশ্ম কি ধরনের, এবং পারমিনালাইজড জীবাশ্ম কি এবং কিভাবে তৈরি হয় তারও একটা বিস্তারিত ধারণা আমরা এই চ্যাপ্টার থেকে পেয়েছি। এরপর সময়ের প্রবাহের সাথে সাথে পৃথিবীতে কি ধরনের পরিবর্তন হয়েছে, পৃথিবীর পৃষ্ঠে কি ধরনের পরিবর্তন হয়েছে
এবং বায়ুমণ্ডলে কি ধরনের পরিবর্তন হয়েছে সেগুলো কিন্তু আমরা এই সপ্তাহের শেষ দিকে জানার চেষ্টা করেছি। তো আজকে আমাদের আলোচনা এ পর্যন্তই। সবাইকে ক্লাসটি মনোযোগ ধরে আহ, দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।